হ্যালো এভরিওয়ান, শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবে, এবং ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে। আজকে আমাদের আলোচ্য বিষয় গ্রেট ইন্ডিয়ান এডুকেটরস, ভারতীয় মহান শিক্ষাবিদদের অবদান। এখান থেকে অ্যানি বেসেন্ট নিয়ে আলোচনা করা হবে। এই টপিকটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে যাদের আইডিসি তে এডুকেশন রয়েছে, অর্থাৎ গ্রেট ইন্ডিয়ান এডুকেটরস রয়েছে, তাদের জন্য কাজে লাগবে। এবার আলোচনায় যাওয়া যাক অ্যানি বেসেন্ট সম্পর্কে। অ্যানি বেসেন্ট 1847 থেকে 1933, তিনি ছিলেন একজন ব্রিটিশ সমাজ সংস্কারক, নারীদের অধিকারের প্রচারক এবং ভারতের জাতীয় আন্দোলনের সমর্থক। 1847 সালের 1 আগস্ট অ্যানি বেসান্ট উডের জন্ম হয় লন্ডনে। তিনি কিন্তু ভারতীয় ছিলেন না, তিনি ছিলেন ইংরেজ। মাত্র 5 বছর বয়সেই তার বাবার মৃত্যু হয়। এবার পিতা ছাড়া যে কোনো সন্তানই কিন্তু অসহায়। স্বাভাবিকভাবে তার শৈশবটা খুব দুঃখের সঙ্গেই কাটে। অ্যানি বেসান্তের মা তার এক বান্ধবীর কাছে তাকে রেখে যান এবং সেখানেই তিনি লেখাপড়া করেন। 1867 খ্রিস্টাব্দে অ্যানি বেসান্তের সঙ্গে ফ্র্যাঙ্ক বেসান্ট নামক এক ধর্মযাজকের বিয়ে হয়। এবার তাদের দুটো সন্তানও ছিল, কিন্তু অ্যানি বেসান্ট ধর্ম বিদ্বেষী থাকায় ফ্র্যাঙ্ক বেসান্টের সঙ্গে মাঝে মাঝেই মনোমালিন্য বা বচসার সৃষ্টি হচ্ছে। এই কারণেই 1873 সালে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। কিন্তু অ্যানি বেসান্ট ছিলেন মহান একজন ব্যক্তি। তিনি হার মানার মহিলা কিন্তু ছিলেন না। তিনি সমাজ সংস্কার, মেয়েদের জন্য অধিকার নিয়ে কথা বলা, এটা যেমন ইংল্যান্ডেও করেছেন, এটা ভারতেও তিনি করেছেন। এই কাজ তিনি চালিয়েই যাচ্ছেন। এরপর অ্যানি বেসান্ট ন্যাশনাল সেকুলার সোসাইটির সদস্যপদ লাভ করেন এবং মুক্ত চিন্তা, ফ্রি থটের সমর্থনে প্রচার করতে থাকেন। অ্যানি বেসান্ট ছিলেন একজন ব্রিটিশ লেখিকা, শিক্ষাবিদ, থিওসফিস্ট ও সমাজ সংস্কারক। এখানে এই যে থিওসফি, এই কথাটি কিন্তু নতুন। আমরা ফিলোসফিটা সচরাচর শুনেছিলাম, কিন্তু থিওসফিটা কিন্তু সচরাচর শোনা যায় না। থিওসফির অর্থ হলো এমন একটি দর্শন যেখানে ধর্ম এবং আধ্যাত্মের মিলন ঘটেছে। থিওসফি দুটো শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। থিও কথার অর্থ হলো ধর্ম এবং সোফিয়া কথার অর্থ হলো জ্ঞান। ধর্ম সম্পর্কিত জ্ঞানই হচ্ছে থিওসফি। যাই হোক, মূলত তিনি থিওসফিক্যাল সোসাইটির সদস্য হিসেবেই 1889 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসেন এবং ভারতের যে সমাজ, শিক্ষা এবং রাজনীতিতে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। এরপর 1993 খ্রিস্টাব্দে ভারতের মাদ্রাজ, যা এখন চেন্নাই নামে পরিচিত, শহরে থিওসফিক্যাল সোসাইটির আধুনিক কেন্দ্র আদ্রায় বসবাস করতে থাকেন। তার মানে তিনি চেন্নাইয়ের বাসিন্দার হয়ে যান এবং 1933 খ্রিস্টাব্দে 20 ডিসেম্বর ভারতে এই মহান ব্যক্তির প্রয়াণ ঘটে। এই যে টাইম অফ ডিউরেশন, এই যে সময়কাল, এই সময়কাল কিন্তু তিনি ভারতেই ব্যয় করেছিলেন। ভারতের সমাজ, ভারতের শিক্ষা, ভারতের রাজনীতি, বিভিন্ন ভারতের স্বাধীনতার আন্দোলনে তিনি সক্রিয়ভাবে কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এবার আমরা দেখব তিনি কোন বইগুলি রচনা করেছিলেন, কারণ তিনি ছিলেন একজন লেখিকা, তিনি বই লিখতেন। তার গুরুত্বপূর্ণ বই হলো অ্যানি বেসান্ট অ্যান্ড অটোবায়োগ্রাফি, দ্য এনসিয়েন্ট উইজডম, এসিওট্রিক খ্রিস্টিয়ানিটি। এই বইগুলি কিন্তু তার গুরুত্বপূর্ণ বই ছিল ভারতীয় সমাজ ব্যবস্থার জন্য এবং বিশ্ববাসীর জন্য। অ্যানি বেসান্টের শিক্ষা সংক্রান্ত ভাবনা বা শিক্ষা ক্ষেত্রে তার অবদান, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় বা বিশ্ব শিক্ষা ব্যবস্থায় তার কি অবদান ছিল। অ্যানি বেসান্ট ছিলেন একজন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ ও স্বাধীনতা সংগ্রামী, যিনি ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে শুধুমাত্র জ্ঞান অর্জনের মাধ্যমেই শিক্ষা অর্জন নয়, বা জ্ঞান অর্জনই শিক্ষা নয়, বরং বরং জাতির নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নতির মাধ্যমেও শিক্ষা প্রদান করা দরকার বা প্রয়োজন।
তার শিক্ষা ভাবনার মূল দিকগুলি এবার আলোচনা করা হবে। শিক্ষার লক্ষ্য সম্পর্কে তার কি ধারণা ছিল? শিক্ষা মানুষকে মুক্ত চিন্তা করতে শেখায়, স্বাধীনভাবে ভাবতে শেখায়। শিক্ষা মানুষকে সমাজমুখী চিন্তা ভাবনা করতে সাহায্য করে। সমাজের কি করে ভালো হবে, শুধু ব্যক্তিকেন্দ্রিক নয়, সমাজের কি করে ভালো হবে শিক্ষা সেগুলো শেখাবে। শিক্ষা মানুষের প্রকৃত ও সামগ্রিক বিকাশ সাধনে সাহায্য করে। শিক্ষার মাধ্যমে শিশুর মধ্যে বা ব্যক্তির মধ্যে যে অন্তর্নিহিত সত্তা রয়েছে তার পরিপূর্ণ বিকাশ ঘটায়। শিক্ষা মানুষকে পূর্ণতা অর্জনে সাহায্য করে। শিক্ষা এমন একটি বিষয়বস্তু যার মাধ্যমে একজন মানুষ তিনি স্বাবলম্বী হবে এবং তার যে ব্যক্তিত্ব রয়েছে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটবে। বিদ্যালয় ও কলেজগুলির মধ্যে ধর্ম শিক্ষা প্রবর্তন করা শিক্ষার অন্যতম লক্ষ্য। তৎকালীন সময়ে বিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলিতে বা উচ্চশিক্ষায় ধর্ম শিক্ষা প্রবর্তন করা ছিল শিক্ষার লক্ষ্য। এরপরে আধুনিক ও প্রাচীন শিক্ষার সমন্বয়। আধুনিক এবং প্রাচীন শিক্ষা, তিনি কিন্তু ধর্মকে মানলেও বিজ্ঞানকেও সঙ্গে নেওয়ার চেষ্টা করেছেন। এর জন্যই আধুনিক এবং প্রাচীন শিক্ষার সমন্বয়ের কথা তিনি বলেছেন। অ্যানি বেসান্ট পশ্চিমা শিক্ষা ব্যবস্থার উন্নত দিকগুলির প্রশংসা করেছে, মানে আধুনিক শিক্ষা বা বিজ্ঞান শিক্ষার কথা বলেছেন। তবে ভারতীয় শিক্ষার যে মৌলিক দিকগুলো রয়েছে সেগুলোও কিন্তু সংরক্ষণ করতে বলেছেন। এখানেই বোঝা যাচ্ছে তিনি দুটো ভাবনাতেই বিশ্বাসী ছিলেন, প্রাচীন এবং আধুনিক। তার শিক্ষা দর্শনের কিছু গুরুত্বপূর্ণ দিক: ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির উপর ভিত্তি করে শিক্ষা দিতে হবে। ধর্ম, দর্শন ও নৈতিক শিক্ষাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হবে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে প্রাচীন জ্ঞানের সমন্বয় ঘটাতে হবে। এর আগেও এই কথাটা বলল। তিনি মনে করতেন শিক্ষা ব্যবস্থা এমন হবে যা ভারতীয় শিক্ষার্থীদের আত্মপরিচয়, আত্মসম্মান গড়ে তুলতে সাহায্য করে। এই ছিল তার ধারণা অনুযায়ী প্রাচীন এবং আধুনিক শিক্ষার সমন্বয় ঘটানো। সেন্ট্রাল হিন্দু কলেজ প্রতিষ্ঠা। 1889 সালে তিনি বারাণসীতে সেন্ট্রাল হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় BHU অংশ হয়ে যায় বা পরিণত হয়। এই কলেজের শিক্ষা দর্শন ছিল প্রাচীন হিন্দু সংস্কৃতি ও দর্শনের উপর গুরুত্ব দেওয়া, আধুনিক বিজ্ঞান ও গণিত শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের নৈতিক ও দেশপ্রেমের উদ্বুদ্ধ করা। এই প্রতিষ্ঠান ভারতীয় শিক্ষা ব্যবস্থার বিকাশের গুরুত্বপূর্ণ দিকগুলি ভূমিকা পালন করে থাকবে। থিওসফিক্যাল ভাবনা। এর একটু আগেই বললাম যে থিওসফি বা থিওসফিক্যাল চিন্তা ভাবনা কি, ধর্মকেন্দ্রিক জ্ঞান অর্জনই হচ্ছে থিওসফিক্যাল চিন্তা ভাবনা। এবার তার ধারণা অনুযায়ী অ্যানি বেসান্ট ছিলেন থিওসফিক্যাল সোসাইটির অন্যতম প্রধান নেতা, যা আধ্যাত্মিক ও শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে। তার শিক্ষা ভাবনার মূল কয়েকটি দিক ছিল: মানুষের আধ্যাত্মিক ও নৈতিক উন্নতি নিশ্চিত করা, সর্বধর্মের সমন্বয়ের শিক্ষা প্রদান করা, ভারতীয় দর্শন, উপনিষদ ও বেদান্ত শিক্ষার প্রচার। তিনি মনে করতেন শিক্ষা এমন হওয়া উচিত যা মানুষকে আত্মজ্ঞান ও আত্মদর্শনের পথে নিয়ে যায়। তার মানে ভারতীয় দর্শন, উপনিষদ ও বেদান্ত শিক্ষার প্রচারের কথা বলেছেন, সর্বধর্ম সমন্বিত শিক্ষা প্রদানের কথা বলেছেন, মানুষের আধ্যাত্মিক ও নৈতিক উন্নতি নিশ্চিত করতে হবে। এই কথাগুলো তিনি থিওসফিক্যাল শিক্ষা চিন্তা ভাবনায় বলেছেন। এবার আসা যাক নারী শিক্ষার প্রসার। অ্যানি বেসান্ট ভারতীয় সমাজে নারী শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং নারীদের শিক্ষা দেওয়ার বিষয়ে যথেষ্ট জোর দিয়েছেন। এই ধারণার উপর ভিত্তি করেই কিন্তু তিনি বালিকাদের বিদ্যালয় স্থাপনের কথা এবং সমাজে নারীদের উন্নতির জন্য ছাড় দেওয়ার কথাও বলেছেন। নারীদের শিক্ষিত করা মানেই পুরো পরিবার ও সমাজকে শিক্ষিত করা। এটা কিন্তু সত্যি বাস্তব। যদি একজন মেয়ে শিক্ষিত হয় তাহলে পরিবার একা একাই শিক্ষার দিকে অগ্রসর হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে
শিক্ষিত হওয়া প্রয়োজন, মেয়েদেরও স্বনির্ভর হওয়া উচিত। নারী শিক্ষার মাধ্যমেই কুসংস্কার ও অজ্ঞতা দূর করা সম্ভব। মেয়েরা যদি শিক্ষিত হয় তাহলেই সমাজ থেকে কুসংস্কার এবং অজ্ঞতা দূর হবে। নারীদের শিক্ষিত করতে তিনি বিভিন্ন প্রচার অভিযান চালান এবং তাদের জন্য বিশেষ শিক্ষা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। এই ছিল তার নারী শিক্ষা সম্পর্কিত ভাবনা। এবার সাংবাদিকতা ও শিক্ষার প্রচার। শিক্ষা ও সমাজ সংস্কারের বার্তা পৌঁছানোর জন্য অ্যানি বেসান্ট সাংবাদিকতাকে ব্যবহার করেছেন বা তিনি সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি নিউ ইন্ডিয়া ও কমনওয়েলথ নামক পত্রিকায় শিক্ষার গুরুত্ব নিয়ে লেখালেখি করতেন। তার লেখার মধ্যে যে জিনিসগুলি ফুটে উঠেছিল সেগুলো হল ভারতীয় শিক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলি তুলে ধরতেন, শিক্ষার সংস্কারের জন্য ব্রিটিশ সরকারের নীতির সমালোচনা কিন্তু করতেন। ভারতীয় শিক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং ব্রিটিশ সরকারের যে নীতি ছিল সেগুলোর সমালোচনা তিনি করতেন। নারীদের শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতেন। ব্রিটিশ শিক্ষানীতির সমালোচনা বিরোধিতা করতে না পারে, এটা কিন্তু একদম বাস্তব কথা ছিল। সেই সময় ব্রিটিশরা চাইতো আমাদের ভারতীয়রা উচ্চ শিক্ষিত হোক, তবে শুধুমাত্র কেরানি সৃষ্টির জন্য। তারা সার্বিকভাবে শিক্ষিত হলে স্বাধীনতার বার্তা নিয়ে আসবে। তাই তাদের ইচ্ছে ছিল ভারতের উপর কর্তৃত্বকে কায়েম রাখার জন্য শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে রাখা। এই বিরোধিতা করতে গিয়ে তিনি যে সমালোচনাগুলো করেছেন সেগুলো হলো ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা ভারতীয় সংস্কৃতি ও ইতিহাসকে অবমূল্যায়ন করেছে। শিক্ষা ব্যবস্থাকে শুধু চাকরির জন্য প্রস্তুত করা হচ্ছে, স্বাধীন চিন্তার জন্য নয়। ইংরেজি শিক্ষার ওপর মাত্রাধিক নির্ভরতা তৈরি করা হয়েছে। শুধুমাত্র ইংরেজি শিখতে হবে, ইংরেজি শিখলেই শিক্ষিত হওয়া যাবে, উচ্চশিক্ষিত হওয়া যাবে, এই ধরনের ভাবনা কিন্তু ভারতীয়দের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আমাদের ভারতের দেশীয় বা মাতৃভাষায় যে শিক্ষা, সেটা তাদের কাছে গুরুত্ব ছিল না। এই সমালোচনাগুলো কিন্তু তিনি করতেন। এবার আসা যাক এমসিকিউ। কেন এমসিকিউ? কারণ আইডিসিতে শুধুমাত্র এমসিকিউই কোশ্চেন হবে। দেখে নেওয়া যাক এমসিকিউ গুলো। অ্যানি বেসান্ট কত সালে জন্মগ্রহণ করেন? চারটে অপশন: 1847, 1857, 1867, 1877। উত্তর হবে 1847 সালে অ্যানি বেসান্ট জন্মগ্রহণ করেছিলেন। অ্যানি বেসান্ট কোন দর্শনের প্রচারক ছিলেন? মার্ক্সবাদ, সমাজবাদ, থিওসফি, বস্তুবাদ। চারটি অপশন, উত্তর হবে থিওসফি। আমাদের ভারতবর্ষে অ্যানি বেসান্ট কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? অসহযোগ আন্দোলন, সশস্ত্র বিপ্লব, হোম রুল আন্দোলন, খিলাফত আন্দোলন। উত্তর হবে হোম রুল আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। অ্যানি বেসান্ট কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন? ব্রহ্ম সমাজ, আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন, থিওসফিক্যাল সোসাইটি। বোঝাই যাচ্ছে যে এটা থিওসফিক্যাল সোসাইটি হবে। অ্যানি বেসান্টের মৃত্যু কবে হয়? তিনি কবে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন? 1920, 1933, 1940, 1950। উত্তর হবে 1933 সালে তিনি ভারতীয়দের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। এই ছিল আজকের আলোচ্য বিষয়, অ্যানি বেসান্ট সম্পর্কিত সাধারণ ধারণা এবং কয়েকটি এমসিকিউ। পরবর্তী ভিডিওতে শুধুমাত্র এমসিকিউ আপলোড করা হবে। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।